হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব ক্লাস 7-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন প্রশ্নবিচিত্র 2026-এর যে জিওগ্রাফির 3 নম্বর স্কুল আছে, মডেল স্কুল বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুল এইচএস, তার সমস্ত জিওগ্রাফির কোশ্চেনগুলো। প্রথমেই তোমরা দেখে নাও একের দাগে দেখ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। মাল্টিপল চয়েস যে কোশ্চেনগুলো আছে, 1 নম্বরে দেখো হিমালয় একটি, অপশান এ হবে রাইট অ্যান্সার, ভঙ্গিল পর্বত। 2 নম্বরে দেখো জীবাশ্ম দেখা যায় কোথায়, অপশান সি হবে রাইট অ্যান্সার, পাললিক শিলায়। 3 নম্বরে দেখো একটি অন্তর্বাহী নদীর উদাহরণ হলো কি, অপশান সি হবে রাইট অ্যান্সার, লুনি। 4 নম্বরে দেখো যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণের সাহায্যে লাগে তা হলো অপশান সি রাইট অ্যান্সার, মার্বেল। 5 নম্বরে দেখো নিম্নবর্তী নদীর প্রধান কাজ হলো, অপশান ডি হবে রাইট অ্যান্সার, সঞ্চয় কার্য। 6 নম্বর কোশ্চেন দেখো মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে বলা হয়, অপশান এ হবে রাইট অ্যান্সার, ক্যারাভ্যান। 7 নম্বর কোশ্চেন দেখো ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীতে সৃষ্টি হয়েছে তা হলো কি, অপশান বি হবে রাইট অ্যান্সার, জাম্বেজি নদী। 8 নম্বর কোশ্চেন দেখো ভূমধ্যসাগর আফ্রিকা মহাদেশের, অপশান সি হবে রাইট অ্যান্সার, উত্তর দিকে অবস্থিত। 9 নম্বর কোশ্চেন দেখো মাটিতে বাতাস থাকে কত পার্সেন্ট, অপশান সি হবে রাইট অ্যান্সার, 25%। 10 নম্বর কোশ্চেন দেখো ড্রাক্সেনবার্গ পর্বত থেকে উৎপন্ন নদীটির নাম হলো, অপশান সি হবে রাইট অ্যান্সার, অরেঞ্জ। 11 নম্বর কোশ্চেন দেখো সাহারার সুকরণ নদীঘাটকে কি বলা হয়, অপশান সি হবে রাইট অ্যান্সার, ওয়াদি। 2-এর দিকের কোশ্চেনগুলো দেখে নাও, এক কথায় উত্তর দিতে বলেছি। 2-এর 1-এ দেখো আফ্রিকা ও ইউরোপে কোন প্রণালীর দ্বারা বিচ্ছিন্ন, অ্যান্সার হবে জিব্রাল্টার প্রণালী। 2 নম্বরে দেখো ব্যবিচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ হলো কি, অ্যান্সার হবে ভারতের ছোটনাগপুর মালভূমি। 3 নম্বর কোশ্চেন দেখো আগ্রা শহরটি কোন নদীর দোয়াব অঞ্চলে অবস্থিত, অ্যান্সার হবে গঙ্গা ও যমুনা। 4 নম্বর দেখো গঙ্গার একটি উপনদীর নাম লেখো, অ্যান্সার হবে যমুনা অথবা সোন, কোসি, গণ্ডক এগুলোও হতে পারে। 5 নম্বর কোশ্চেন দেখো মাটি সৃষ্টির একটি উপাদানের নাম লেখো, অ্যান্সার হবে জলবায়ু অথবা আদি শিলা বা যেটা পেরেন্ট মেটেরিয়ালস বলে, জৈব পদার্থ হতে পারে, এগুলাও লিখতে পারো। 6 নম্বর কোশ্চেন দেখো ভারতের একটি প্রাচীন ভঙ্গিলা পর্বতের নাম লেখো, উত্তর হবে আরাবল্লী পর্বত। 4 নম্বর কোশ্চেন দেখো পৃথিবীর ছাদ কাকে বলে, সরি ওটা 7 নম্বর কোশ্চেন হবে, পৃথিবীর ছাদ কাকে বলে, অ্যান্সার হবে পামির মালভূমি। দাগ নাম্বারগুলো এলোমেলো হয়ে গেছে, একটু দেখে নেবে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো আফ্রিকার পূর্ব দিকের গ্রস্ত উপত্যকা অঞ্চলের 2টি হ্রদের নাম লেখো, অ্যান্সার হবে ভিক্টোরিয়া হ্রদ ও টাঙ্গানিকা হ্রদ। নেক্সট কোশ্চেন দেখো আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত, অ্যান্সার হবে ভেল্ট, ভেল্ট নামে পরিচিত আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমি। এবার 3-এর দিকে যে শূন্যস্থান পূরণগুলো আছে দেখে নাও, যে কোনো 5টি করতে বলেছি। ড্যাশ মাটির দানাগুলির মধ্যে ফাঁকা বেশি, অ্যান্সার হবে বেলে মাটির, শূন্যস্থানে বেলে বসবে, যেগুলো হচ্ছে বেগুনি রঙে লেখা আছে দেখো। 2 নম্বরে হচ্ছে দেখো আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ, অ্যান্সার হবে দেখো মাউন্ট কিলিমাঞ্জারো। 3 নম্বরে দেখো গিনি উপকূল অঞ্চলকে খামসিনকে ড্যাশ বলা হয়, গিনি উপকূল অঞ্চলে খামসিনকে, অ্যান্সার হবে দেখো হারমাটান বলে। 4 নম্বরে দেখো পৃথিবীর ছাদ ড্যাশ মালভূমিকে বলা হয়, পৃথিবীর ছাদ আমরা জানি সবাই পামির মালভূমিকে বলে। 5 নম্বরে দেখো পৃথিবীর দীর্ঘতম নদী হলো কি, শূন্যস্থানে বসবে নীল নদ। 6 নম্বরে দেখো দুটো পর্বত চূড়ার মাঝখানে নিচু খাতের মতো অংশকে ড্যাশ বলা হয়, অপশান হবে গিরিপদ বলা হয়। 4-এর দাগের কোশ্চেনগুলো দেখে নাও, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। মালভূমিকে কেন টেবিল ল্যান্ড বলা হয়, অ্যান্সারটা দেখে নাও। মালভূমিকে টেবিল ল্যান্ড বলার প্রধান কারণগুলি হলো এর আকৃতি, পাশের ছবিগুলোর সঙ্গে দেখে পড়ো, দেখলে বুঝতে পারবে। দেখো পাশের ছবিগুলা, মালভূমির উপরের অংশ টেবিলের মতো প্রায় সমতল হয়, উপরের ছবিগুলাই দেখতে পাচ্ছ, পাশের ছবিগুলো যেগুলো আছে, পাশের ছবিটা বা উপরের ছবিগুলো। উচ্চতাকে এটি চারপাশের সমভূমির থেকে খাড়াভাবে উঁচুতে অবস্থান করে। পার্শ্বদেশ কি টেবিলের পায়ের মতো মালভূমির চারপাশ বেশ খাড়া বা ঢালু হয়ে নিচে নেমে যায়। সহজ কথায় দেখতে অনেকটা দানবীয় টেবিলের মতো হয়, একে টেবিল ল্যান্ড বলা হয়। এইগুলোর বৈশিষ্ট্য বা এইসব কারণের জন্য একে টেবিল ল্যান্ড বলা হয়। ভালো করে ছবির সঙ্গে দেখে পড়বে, তাহলে মনে থেকে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো রেগোলিথ বলতে কি বোঝো। রেগোলিথ আবহাওয়া বিকারের ফলে ভূপৃষ্ঠের উপর স্তরের কঠিন শিলা চূর্ণ বিচূর্ণ বিয়োজিত হয়ে যে শিথিল ও কোমল আস্তরণ তৈরি করে তাকে রেগোলিথ বলে। পাশে একটা ছবি দেওয়া আছে দেখো। এর প্রধান বৈশিষ্ট্যগুলি হলো এটি মৃত্তিকা তৈরির প্রাথমিক ধাপ বা মৃত্তিকার আদিরূপ, এটির মধ্যে শিলা চূর্ণ খনিজ পদার্থের মিশ্রণ।
রেগলিতের সাথে জল, বায়ু এবং জৈব পদার্থ যুক্ত হয় তখন তা প্রকৃত মৃত্তিকা বা মাটিতে পরিণত হয়। এবার 3 নম্বর কোশ্চেন দেখো, ইজিপাসিয়ান কটন কি? এটি কোথায় চাষ হয়? ইজিপাসিয়ান কটন বা মিশরীয় তুলা যাকে বলছে, বিশ্বের অন্যতম উন্নত মানের তুলো। এটি একটি বিশেষ প্রজাতির তুলো যার আঁশ বা তন্তু সাধারণ তুলার চেয়ে অনেক বেশি লম্বা, পাতলা এবং টেকসই হয়। এর ফলে এই তুলা দিয়ে তৈরি সুতো কাপড় অত্যন্ত নরম ও উচ্চমানের হয়ে থাকে। কোথায় চাষ হয়? এটি প্রধানত মিশরের নীল নদ অববাহিকায় চাষ করা হয়। নীল নদের তীরের উর্বর মাটি এবং বিশেষ জলবায়ু এই তুলা চাষের জন্য সবচেয়ে উপযুক্ত। নেক্সট কোশ্চেন দেখে নাও, পাললিক শিলার দুটি বৈশিষ্ট্য লিখতে বলেছে। পাললিক শিলার দুটি প্রধান বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো। একটা হচ্ছে স্তরবিন্যাস। এই শিলা স্তরে স্তরে সঞ্চিত হয়ে গঠিত হয় বলে এত স্পষ্ট স্তরবিন্যাস দেখা যায়। 2 নম্বরে হচ্ছে জীবাশ্মের পরিমাণ বা জীবাশ্মের উপস্থিতি। পাললিক শিলার স্তরের মধ্যে অনেক সময় উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ বা জীবাশ্ম পাওয়া যায়। পাশে একটা ছবি দেওয়া আছে দেখো, ওই কুমির জাতীয় বা ডাইনোসর জাতীয় কিছু জীবাশ্মের ছবি দেওয়া আছে, বা ওই গোসাপ টাইপের কিছু। মেয়েন্ডার কি? 5 নম্বর কোশ্চেন দেখো, নদী যখন পার্বত্য অঞ্চল ছেড়ে সমভূমিতে প্রবেশ করে তখন তার গতি কমে যায়। এই অবস্থায় নদীর সামনে কোনো বাধা বা শক্ত শিলা বা উঁচু জমি পড়লে নদী সরাসরি তা অতিক্রম করতে পারে না, যেহেতু তার গতিবেগ কমে গেছে। তখন নদী সরাসরি তা অতিক্রম করতে না পেরে কি করে, নদীতে বাধাটা এড়িয়ে চলার জন্য এঁকে বেঁকে প্রভাবিত হতে থাকে। নদীর এই সর্পিল বাঁককে মেন্ডার বলা হয়। আগে এটা ডিসকাস করে পড়েছো, মেন্ডার তৈরির ধাপগুলাও পড়েছো, এটা দেখবে। 5-এর দাগের কোশ্চেনগুলো দেখে নাও, যে কোনো 4টি প্রশ্ন উত্তর দিতে বলেছে। 5-এর 1-এ দেখো, নিত্যবহ নদী ও অনিত্যবহ নদীর মধ্যে 3টি পার্থক্য লেখো। নিত্যবহ এবং অনিত্যবহ নদীর 3টি পার্থক্য নিচে দেওয়া হলো। পার্থক্যের বিষয়গুলো দেখে নাও। ফার্স্টে আছে জলের উৎস কি না, নিত্যবহ নদীর ক্ষেত্রে এই নদীগুলো সাধারণত উঁচু পাহাড়ের বরফগুলা জলে পুষ্ট হয়। নিত্যবহ নদী তাহলে পাহাড়ের বরফগুলা জলে পুষ্ট। অনিত্যবহ নদীর ক্ষেত্রে কি হয়, এই নদীগুলি মূলত বৃষ্টির জলে পুষ্ট হয়। 2 নম্বর বিষয় দেখো, জলের স্থায়িত্ব। নিত্যবাহ নদীর ক্ষেত্রে দেখো, এই নদীগুলোতে সারা বছর জল থাকে। আর অনিত্যবাহ নদীর ক্ষেত্রে দেখো, এই নদীগুলোতে কেবল বর্ষাকালে জল থাকে, বছরের অন্য সময় প্রায় শুকিয়ে যায়। 3 নম্বর পয়েন্ট দেখো, বিষয়ের ক্ষেত্রে নাব্যতা অর্থাৎ গভীরতা। নিত্যবাহ নদীর ক্ষেত্রে দেখো, সারা বছর জল থাকা এই নদীগুলি সারা বছর নৌ চলাচলের যোগ্য থাকে। আর অনিত্যবাহ নদীর ক্ষেত্রে দেখো, কেবল বর্ষাকাল ছাড়া অন্য সময় জল কম থাকা এই নদীগুলো নৌ চলাচলের অযোগ্য হয়ে পড়ে। নেক্সট 2-এর দিকের কোশ্চেন দেখো, চিত্রসহ ব্যাখ্যা করো অশ্বক্ষুরাকৃতির হ্রদ। মিয়েন্ডার বা নদীর বাঁক সৃষ্টির পর সময়ের সাথে সাথে নদীটার গতিপথ পরিবর্তন করে অশ্বক্ষুরাকৃতির হ্রদ তৈরি করে। এর ধাপগুলি হলো, এই কোশ্চেনটা আগের স্কুলগুলোতেও পড়েছো, আগের ভিডিওগুলোও দেখে আসতে পারো, সেখানেও বুঝিয়ে বলেছি। এখানে দেখো এর ধাপগুলি কি কি। পার্শ্বক্ষয় ও সঞ্চয়। প্রথম ছবিটা দেখো, নদীর বাঁকের বাইরের দিকে জলের স্রোত বেশি থাকায় সেখানে ক্ষয় হয়, এবং ভেতরের দিকে স্রোত কম থাকায় সেখানে পলি জমা হয়। এই দেখো হলুদ রঙের পলিগুলো জমা হচ্ছে। কোথায় জমা হচ্ছে? বাঁকের ভেতরের দিকে জমা হচ্ছে। এবারে বাঁকের বৃদ্ধি পায়, এর ফলে কি হয়, বাঁকের বৃদ্ধি পায়। ক্রমাগত একদিকের ক্ষয়। 3 নম্বর ছবিতে দেখতে থাকো, একদিকের ক্ষয়, 3 নম্বর বলছি সরি, দুদিকের ছবিতে, 2 নম্বর ছবিটায় দেখো, ক্রমাগত একদিকের ক্ষয় এবং অন্যদিকের সঞ্চয়ের ফলে নদীর বাঁক দুটি একে অপরের খুব কাছে চলে আসে এবং মধ্যবর্তী ভূমি বা গ্রীবা সরু হয়ে যায়। দেখো একে অপরের খুব কাছে আসা শুরু করছে বাঁকগুলো, এবং গ্রীবা শুরু হচ্ছে। 2 নম্বর আর 3 নম্বর ছবি মিলিয়ে দেখতে পারো। এবারে হচ্ছে নতুন পথ সৃষ্টি। বর্ষাকালে বা বন্যার সময় জল বাড়লে নদী বাঁক পথ ছেড়ে সেই সরু গ্রীবা দিয়ে সরাসরি প্রভাবিত হতে শুরু করে। নেক্সট ছবিটায় দেখো, লাস্টের ছবিটায়, এর ফলে কি হচ্ছে, বিচ্ছিন্ন হ্রদ হয়ে যাচ্ছে। একদম লাস্টে দেখতে হবে নিচে, এর ফলে নদীর পুরনো বাঁক অংশটি মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেখানে পলি জমে মুখ বন্ধ হয়ে ঘোড়া আর খুরের মতো একটা বদ্ধ জলাশয় বা হ্রদ তৈরি হয়। একেই অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। প্রথমের ছবিটার যে 4 নম্বর পার্টটা আছে দেখো নিচের দিকে ব্লু কালারের, এগুলো আগেও ভিডিওতেও বুঝিয়ে বলেছি, আগের ভিডিওগুলোও দেখে আসতে পারো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার 3 নম্বর কোশ্চেন দেখো, বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা ও উদ্দেশ্য লেখো। এই কোশ্চেনটাও হয়েছে। সংজ্ঞা কি, কোনো একটি নির্দিষ্ট নদীর উপর বাঁধ দিয়ে যখন তার জলকে একসাথে অনেকগুলো জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হয় তখন তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। কি কি উদ্দেশ্যে ব্যবহৃত হয়? বন্যা নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে, জলসেচের কাজে নদীর
জল ব্যবহার, পানিটা হবে না, এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে, জল ব্যবহার হবে। জলবিদ্যুৎ উৎপাদন করা, মৎস্য চাষ ও পর্যটন কেন্দ্রের উন্নয়ন করা। উদাহরণ কি দামোদর নদ পরিকল্পনা, যেটাকে ডিবিসি বলছে, দামোদর ভ্যালি কর্পোরেশন। এবার 4 নম্বর কোশ্চেন দেখো, কোন মহাদেশকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয় এবং কেন বলা হয়? আফ্রিকা মহাদেশকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয়। এর পেছনে বেশ কিছু ভৌগোলিক ঐতিহাসিক কারণ রয়েছে, নিচে প্রধান কারণগুলি আলোচনা করা হলো। কি? 1 নম্বর হচ্ছে ভৌগোলিক দুর্গমতা। আফ্রিকার অভ্যন্তরীণ অংশ ঘন অরণ্য, বিশাল মরুভূমি যেমন সাহারা আছে, দুর্গম পর্বতমালা আছে এবং খরস্রোতা নদী দ্বারা বেষ্টিত ছিল। এই প্রাকৃতিক বাধাগুলোর কারণে বাইরের বিশ্বের মানুষের কাছে দীর্ঘকাল এই মহাদেশটি দুর্ভেদ্য ছিল। এটা আগের ভিডিওতেও বলেছি, এই কোশ্চেনটা ছিল। এর একটা অজ্ঞাত ইতিহাসও আছে। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত ইউরোপীয়দের কাছে আফ্রিকার অভ্যন্তরীণ সমাজ, সংস্কৃতি এবং সম্পদ সম্পর্কে কোনো ধারণা ছিল না, তাই তাদের কাছে এই মহাদেশটি ছিল রহস্যময় বা অন্ধকার। 3 নম্বর কারণ কি? অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল। অত্যন্ত প্রতিকূল আবহাওয়া এবং যাতায়াত ব্যবস্থার অভাবে অনেক সময় ধরে এই মহাদেশের অধিকাংশ অঞ্চল আবিষ্কৃত হয়নি। মূলত 1878 সালে অভিযাত্রী হেনরি স্ট্যানলি প্রথম তার লেখায় শব্দটি ব্যবহার করেন। নেক্সট 4 নম্বর অপশান দেখো, ইউরোপীয় দৃষ্টিভঙ্গি। তৎকালীন ইউরোপীয়রা আফ্রিকাকে অনুন্নত আদিম বলে মনে করত এবং তাদের এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেও মহাদেশটি অন্ধকারচ্ছন্ন বলে অভিহিত করা হয়। তাহলে একটা ছিল ভৌগোলিক দুর্গমতা ছিল, একটা ছিল অজ্ঞাত ইতিহাস ছিল, একটা উন্নত যোগাযোগ ছিল, আর একটা ইউরোপীয়রা বলতো বলে তাদের মনে করা হয়। এই 4টাই পয়েন্ট। এই জন্য হচ্ছে আফ্রিকাকে আমার অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয়। নেক্সট দেখো, 5 নম্বর কোশ্চেন, মানব জীবনে নদীর 3টি প্রভাব উল্লেখ করতে বলেছি। মানব জীবনে নদীর কি কি প্রভাব হবে? মানব জীবনে নদীর 3টি গুরুত্বপূর্ণ প্রভাব আলোচনা করা হলো। জলের উৎস, কৃষিকাজ, এটা আমরা জানি সবাই। নদী মানব জীবনের পানীয় জলের প্রধান উৎস। প্রাচীনকাল থেকে নদীর তীরবর্তী উর্বর পলিমাটিতে চাষাবাদ করে মানুষ তাদের খাদ্যের চাহিদা মিটিয়ে আসছে। এখানে পানীয় জল হবে না, কৃষিকাজের জন্য জলের প্রধান উৎস হবে। মানব জীবনে জলের প্রধান উৎস, পানীয়টা কাটা যাবে, কোনো কারণে টাইপিং মিস্টেক হয়ে গেছে, দেখে নিন। পরিবহন ও বাণিজ্য, নদীপথে পণ্য পরিবহন এবং যাতায়াতের অন্যতম সহজ ও সাশ্রয়ী মাধ্যম। ব্যবসা বাণিজ্যের প্রসারে এবং শহর বা বন্দর গড়ে তুলতে নদীর ভূমিকা অপরিসীম, আমরা জানি। সভ্যতা ও সংস্কৃতির ক্ষেত্রে কীরকম? বিশ্বের প্রাচীন সব বড় সভ্যতা নদীর তীরেই গড়ে উঠেছে। মানুষের জীবনযাত্রা, শিল্প, সংস্কৃতি এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের সাথে নদী নিবিড়ভাবে জড়িয়ে আছে। এগুলো হচ্ছে মেন পয়েন্ট। জলের উৎস ও কৃষিকাজ, পরিবহন ও বাণিজ্য, আরেকটা হচ্ছে সভ্যতা ও সংস্কৃতি। 3টেই হচ্ছে মেন পয়েন্ট। এবার নেক্সট হচ্ছে 6 দাগের 1 নম্বর কোশ্চেন দেখো, মিশরকে নীল নদের দান বলা হয় কেন? প্রাচীন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলে অভিহিত করেছিলেন। প্রধান কারণগুলি হলো, 1 নম্বর হচ্ছে উর্বর পলিমাটি। প্রতি বছর নীল নদের বন্যায় নদীর 2 তীরে উর্বর পলিমাটি জমা হতো, যা মরুভূমি বেষ্টিত মিশরের কৃষিকাজের জন্য অত্যন্ত উপযোগী ছিল। 2 নম্বর পয়েন্ট কি? জীবিকা ও জলসেচ। নীল নদের জল ব্যবহার করেই প্রাচীন মিশরীয়রা সেচ ব্যবস্থা গড়ে তুলেছিল এবং বিভিন্ন ফসল যেমন গম, যব, তুলা উৎপাদন করত। এবারে হচ্ছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে নীলনদ প্রাচীন মিশরে যাতায়াত এবং পণ্য পরিবহনের প্রধান মাধ্যম ছিল, যা ব্যবসা বাণিজ্যের প্রসারেও সাহায্য করেছিল। আর নেক্সট পয়েন্ট দেখো, সভ্যতার বিকাশ। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস প্রথমে তৈরি করেছিলেন, কারণ নীলনদ না থাকলে মিশরের একটি জনমানবহীন বিশাল মরুভূমিতে পরিণত হতো এবং সেখানে প্রাচীন মিশরীয় সভ্যতার জন্ম হতো না। এই জন্য মিশরকে নীলনদের দান বলে। 4টা মেন কারণ। একটা হচ্ছে উর্বর পলিমাটি নীলনদকে কেন্দ্র করে, কারণ নীলনদে প্রত্যেক বছর প্রায় বন্যা হয়। 2 নম্বর হচ্ছে জীবিকা ও জলসেচ। এখানকার নীলনদকে কেন্দ্র করে কৃষিকাজ ও জীবিকা গড়ে উঠেছে এবং নীলনদের জল থেকে ওই কৃষিকাজ হয়ে থাকে। গম, যব, তুলা ইত্যাদি উৎপাদন হয়। বিখ্যাত তুলা এখানে পাওয়া যায় আবার মিশরের। পরিবহন ও যোগাযোগ, এখানকার যে পণ্যগুলো উৎপাদন হলো সেগুলো পরিবহন, ব্যবসা বাণিজ্যের জন্য যোগাযোগের ক্ষেত্রে নীলনদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আর সভ্যতার বিকাশের জন্য নীলনদ যদি না থাকতো এটা মরুভূমিতে পরিণত হয়ে যেত। এই জন্য মিশরকে নীল নদীর দান বলা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, নদীর উচ্চ প্রবাহে সৃষ্টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করতে বলেছি। নদীর উচ্চগতি বা পার্বত্য প্রবাহে ভূমিক্ষয়ের ফলে প্রধানত নিম্নলিখিত ভূমিরূপগুলি সৃষ্টি হয়। আই ও ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হয়।
পার্বত্য অঞ্চলে নদীর নিম্নক্ষয় বেশি এবং পার্শ্বক্ষয় কম হয়। নদী উপত্যকা সংকীর্ণ গভীর হয়ে ইংরেজি ভি অক্ষরের মতো দেখায়। শুষ্ক মরু অঞ্চলে বৃষ্টির অভাবে পার্শ্বক্ষয় হয় না বলেই চলে, ফলে উপত্যকা অত্যন্ত গভীর সংকীর্ণ হয়ে ইংরেজি আই অক্ষরের রূপ নেয়। তাহলে নদীর উচ্চগতিতে যদি ওটা মানে শুষ্ক মরু অঞ্চলে হয় তাহলে হচ্ছে আই আকৃতির হয়ে যায়, কারণ সেখানে পার্শ্বক্ষয় হয় না। আর যদি নদী উপত্যকা বা যেখানে বৃষ্টিবহুল অঞ্চল হয় সেখানে ভি আকৃতির হয়ে যায়। ওই দুটো ছবি দেখো, দেখতে পাবে। এবার 2 নম্বরে যেটা তৈরি হয়, উচ্চ প্রবাহে গিরিখাত ও ক্যানিয়ন তৈরি হয়। আর্দ্র ও পার্বত্য অঞ্চলে গভীর ও সংকীর্ণ ভি আকৃতির উপত্যকাকে গিরিখাত বলে। আর্দ্র যে অঞ্চলে যেটা হলো সেটাকে গিরিখাত বলছে। আর শুষ্ক মরু অঞ্চলে আই আকৃতির যেটা হলো সেটাকে ক্যানিয়ন বলছে, যেমন কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। এবারে নেক্সট কিছু হচ্ছে জলপ্রপাত তৈরি হচ্ছে। নদীর গতিপথে কঠিন ও কোমল শিলা স্তরে স্তরে পর্যায়ক্রমে যদি অবস্থান করে লম্বালম্বি বা আড়াআড়িভাবে, কোমল শিলা দ্রুত ক্ষয় হচ্ছে আর কঠিন শিলাটা কি দাঁড়িয়ে থাকছে, ফলে এক প্রকার খাঁড়া ঢালের সৃষ্টি হচ্ছে। এই ঢাল দিয়ে নদীর জল নিচে আছড়ে পড়লে তাকে জলপ্রপাত বলছে। এবার প্রপাতকূপ বা সাইডে দেখো জলপ্রপাতের ছবি দেওয়া আছে। কোমল শিলাটা ক্ষয় হয়ে গেছে, কঠিন শিলাটা হার্ড রক যেটা লেখা আছে ওই অ্যাশ কালারের যেটা, সেটা দাঁড়িয়ে থাকার জন্য কি হচ্ছে, নিচে ক্ষয় হয়ে চলে গেছে কোমল শিলা, উপর থেকে জল আছাড় খেয়ে নিচে পড়ছে ওপরের ছবিটায়, দিয়ে কি হচ্ছে জলপ্রপাত সৃষ্টি হচ্ছে। এবার নেক্সট যেটা আছে দেখো প্রপাতকূপ, যেটাকে প্লাঞ্চ পুল বলে। জলপ্রপাতের পাদদেশে জল ও পাথরের আঘাতে যে বিশাল হাঁড়ির মতো গর্তের সৃষ্টি হয় তাকে প্রপাতকূপ বলে। একদম লাস্টের ছবিটা দেখো, এই কি জলপ্রপাতের জল পাদদেশে পড়ার ফলে কি হচ্ছে, পাথরের উপর পড়তে 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 কি হচ্ছে, গর্তের মতো বিশাল হাঁড়ির মতো গর্ত সৃষ্টি করছে, যেটাকে প্রপাতকূপ বলছে, একদম নিচের ছবিটা। আর মন্থকূপ ও পড হলো তৈরি হয়। নদীর তলদেশে অবকর্ষ প্রক্রিয়ায় ছোট ছোট গোলাকার গর্ত তৈরি হয়। শুধু যে এরকম তৈরি হয় তা নয়, ছোট ছোট যে গোলাকার গর্ত তৈরি হয় তাকে মন্থকূপ বলে। তোমাদের বইতে ভালো করে ছবি দেওয়া আছে, দেখবে আর পয়েন্টগুলো পড়বে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 3 নম্বরে আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ ব্যাখ্যা করতে বলেছে। এটা আমি বই থেকেই দিয়েছি। আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ, একটা হচ্ছে অক্ষরেখা। নিরক্ষরেখার কাছাকাছি উষ্ণতা বেশি অনুভূত হয়। নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় সূর্যের তীর্যক রশ্মির কারণে উষ্ণতা তত কমে যায়। 2 নম্বরে দেখো সমুদ্র থেকে দূরত্ব। সমুদ্রের পাশের স্থলভূমির উষ্ণতাকে সমুদ্রের বাতাস খুব বাড়তে বা কমতে দেয় না। স্থলভূমি যত দূর সমুদ্র থেকে দূরে হয় সেখানে ঠান্ডা ও গরমের পার্থক্য বাড়ে। তাই সমুদ্রের পাশাপাশি কী রকম আবহাওয়া থাকে, সমভাবাপন্ন প্রকৃতির আবহাওয়া থাকে, চরম ভাব দেখা যায় না। সমুদ্রের স্রোতের একটা প্রভাব আছে। সমুদ্রের মধ্যে যে বিপুল জলরাশি স্রোতের মতো বয়ে চলে তা হলো সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত উষ্ণ বা শীতল দুই হতে পারে, এটা একটা কারণ হতে পারে। উচ্চতা আছে, উচ্চতা বাড়লে বাতাসের উষ্ণতা কমে যায়। প্রতি 1 কিমি উচ্চতা বাড়লে বাতাসের উষ্ণতা গড়ে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমে। এইসব কারণে আফ্রিকা মহাদেশের জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য দেখা যায়। এবার 4 নম্বর কোশ্চেন দেখো, নীল নদ অববাহিকাকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি তাদের সম্পর্কে বর্ণনা দাও। এটাও বই থেকে দিয়েছি। নীল নদ অববাহিকা, নীল নদ অববাহিকা একটা হচ্ছে বদ্বীপ। 1 নম্বর হচ্ছে নদীর উৎস অঞ্চল। উৎস অঞ্চলটা কি, নিচ থেকে দেখো তানজানিয়া দেশের বুরুন্ডি মালভূমি অঞ্চল। 2 নম্বরে দেখো অববাহিকার উচ্চ অংশ, ভিক্টোরিয়া হ্রদ থেকে সুদানের মালাকল শহর পর্যন্ত। তার থেকে উপরে দেখো মধ্য অববাহিকা আছে, মালাকল থেকে খার্তুম অসমতল সাভানা তৃণভূমি দেখা যায়। 4 নম্বরে দেখো অববাহিকার নিম্ন অংশ, আসওয়ান থেকে কায়রো 6টি ধাপে নদীটি নেমে গেছে, তৈরি করেছে 6টি জলপ্রপাত। 5 নম্বর দেখো বদ্বীপ অঞ্চল, কায়রো থেকে ভূমধ্যসাগর উর্বর পলিসমৃদ্ধ কৃষি এলাকা। এইভাবে হচ্ছে নীলনদ অববাহিকাকে ভাগ করা হয়েছে 5টা ভাগে। এবার নদীর উৎস অঞ্চল কি, নদীর উৎস অঞ্চল দেখো হোয়াইট নীল যেটাকে বলছি, এর যাত্রা শুরু হয় মধ্য আফ্রিকার হ্রদ অঞ্চল থেকে। তানজানিয়ার কাছে বুরুন্ডি মালভূমি থেকে উৎপন্ন কাগেরি নদী ভিক্টোরিয়া হ্রদে গিয়ে পড়ে। এই ভিক্টোরিয়া হ্রদকেই হোয়াইট নীলের প্রধান উৎস বলা হয়। আর ব্লু নীল কি, নীল নদের আরেকটি গুরুত্বপূর্ণ শাখা হলো ব্লু নীল। এটি ইথিওপিয়ার উচ্চভূমি তানা হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। এর উৎস অঞ্চলের গুরুত্ব কি, জলের যোগান পাওয়া যায়। এই অঞ্চলটি মূলত পাহাড় এবং এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। বৃষ্টির জলই সারা বছর নীল নদে প্রভাবিত হয়ে রাখতে সাহায্য করে। আর ভৌগোলিক অবস্থান কি, উৎস অঞ্চলটি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত, তাই এখানে ঘন বনভূমি উঁচু নিচু মালভূমি দেখা যায়। তাই হচ্ছে নীল নদীর জলের সরবরাহতা বজায় থাকে। অববাহিকার উচ্চ অংশ,
অববাহিকার উচ্চ অংশটা কি, এর বিস্তার কি? ভিক্টোরিয়া হ্রদ থেকে শুরু করে সুদানের মালাকল শহর পর্যন্ত। এর বৈশিষ্ট্য কি? এটি নদীর শুরুর দিকের অংশ, যা সাধারণত পাহাড়ি বা উঁচু অঞ্চল হয়ে থাকে। আরেকটা আছে কি, অববাহিকার মধ্য অববাহিকা, যেটা এর বিস্তার কত? মালাকল থেকে খার্তুম পর্যন্ত, যে 5টা ভাগ পড়লাম। এই অঞ্চল হচ্ছে অসমতল ভূমি এবং সাভানা তৃণভূমি দেখা যায়। এটি মূলত নদীর মাঝখানের গতিপথ। এবার হচ্ছে অববাহিকার নিম্ন অংশ, আসওয়ান থেকে কায়রো পর্যন্ত। এখানে নদীর 6টি ধাপে নিচে নেমে 6টি জলপ্রপাত সৃষ্টি করেছে। এটি নদীর মোহনার আগের অংশ। ফার্স্টে যে 5টা ধাপ দেখিয়েছিলাম, 5টা ধাপ কমপ্লিট হলো। আর যেটা আছে, এটা বদ্বীপ অঞ্চল আছে একদম লাস্টটা। কায়রো থেকে ভূমধ্যসাগর পর্যন্ত এটি উর্বর পলি সমৃদ্ধ একটি কৃষি এলাকা। এর অবস্থান ও আকৃতি, কায়রো শহরের উত্তরে নীল নদ প্রধান 2টি শাখায়, রসেট্টা এবং ড্যামিয়েটা, বিভক্ত এই বিশাল বদ্বীপ গঠন করেছে। এর আকৃতি অনেকটা গ্রিক অক্ষর ডেল্টার মতো। কৃষিকাজ কি হয়? পর্যাপ্ত জল ও উর্বর মাটির কারণে এখানে নিবিড়ভাবে চাষাবাদ করা হয়। তুলা, গম, ধান, বিভিন্ন শাকসবজি এখানে প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। মিশরের অধিকাংশ মানুষ কৃষিকাজে এই বদ্বীপ অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছে। গুরুত্বপূর্ণ শহর কি? অঞ্চলকে মিশরের প্রধান বাণিজ্যিক শহর ও বন্দর আলেকজান্দ্রিয়া অবস্থিত। পাশে একটা আলেকজান্দ্রিয়া শহরের ছবি দেওয়া আছে, দেখবে। এই 5টা পয়েন্ট হলো প্রথম ছবিতে যেটা দেখিয়েছিলাম। ভালো করে পড়বে, অ্যান্সারটা একটু বড় আছে, যতটা সম্ভব মনে রাখার চেষ্টা করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এইটুকু পর্যন্তই। পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কোনো দরকার হলে কমেন্ট করো, লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাও। টাটা।